আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবারও খুব শক্তভাবে বলছি, আগামী 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 12 তারিখ কেন, ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচনই হবে না, কোনো তারিখে নির্বাচন হবে না। আর ইউনূসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না, এই কারণেই কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতাকর্মীদেরকে দেন নাই। এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে না, এই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা নিজে থেকে মন গড়া ভাবে বলতেছি না ভাই, একটু ধৈর্য দেন, একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি। আপনারা দেখেছেন যে সপ্তাহের শুরু গত রবিবার দিন হাইকোর্ট কোর্ট খোলা হলো। কোর্টে একটা রিট জারি করা হয়েছে। রিটে জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল। এই রুলটা কে জারি করেছেন, কারা জারি করেছেন, কেন জারি করেছেন, কি জানতে চেয়েছে একটু বুঝছেন। জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। হাইকোর্টে প্রশ্নটি এখন জানতে চাইছে নির্বাচন কমিশনের কাছে। প্রশ্নের উত্তর দিতে হবে আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ আজকে 28 তারিখ নির্বাচন, অর্থাৎ আজকে 13 তারিখ, নির্বাচনের বাকি আছে আর মাত্র 28 দিন, 12 তারিখে নির্বাচন। তো 15 দিনের মধ্যে কেন এখন আর এই রুল কেন এখন আসলো, কারা কেন করলো এই রুলটা? এখন বলতে পারেন জাতীয় পার্টির সাথে নির্বাচনের সম্পর্ক কি, জাতীয় পার্টি না আসলে কি, জাতীয় পার্টি তারা নিষেধাজ্ঞা অনেক আগে থেকে চেয়ে আসছিল। হ্যাঁ ভাই, এখন জাতীয় পার্টি একটা অনেক বড় ফ্যাক্টর এই মুহূর্তে। মূলত আপনার রাজনৈতিক দল হাতে গোনা 3টে আছে, আপনি জাতীয় পার্টিকে ছেলাবেলা মনে করলে হবে না। তো বিএনপি, জাতীয় পার্টি আর জামাত, এছাড়া বাকি যেগুলোকে দেখেন এদের কি ওই রকমের খানা আছে আপনার মনে হয়? তো এখন কথা হচ্ছে জামাতের সাথে যারা জোটবদ্ধভাবে আছে, জামাত সহ, জানেন তারা কিন্তু 5 আগস্টের পরবর্তী থেকে শুরু করে যে নির্বাচন সম্ভব না, প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে বা পিআর পদ্ধতিতে নির্বাচন, মানে যে কোনো ভাবেই হোক না কেন, নানান কথা বলে তারা নির্বাচন হচ্ছে না বা হবে না, নির্বাচন ছাড়া এই ক্ষমতার স্বাদ দিতে চাচ্ছিল অনেক আগে থেকে, তারা সেটি বলে আসতেছিল। বিএনপি কিন্তু এক জায়গায় শক্ত যে নির্বাচন হইতে হবে, সেই জায়গায় কিন্তু তারা হার্ড লাইনে আছে, যত দ্রুত সম্ভব নির্বাচন, সেই বিষয়টি। এখন যদি নির্বাচন হয়, জামাত যদি নাও আসে নির্বাচন হয়, জাতীয় পার্টি আছে না, বিএনপি কার সাথে খেলবে? জাতীয় পার্টির সাথে খেলবে। জাতীয় পার্টি বিরোধী দল, বিএনপি ক্ষমতায় 14, 18 এবং 24 নির্বাচনের মতো, যেটা জাতীয় পার্টি যখন আসছে। সুতরাং এখন জাতীয় পার্টি অনেক বড় একটা ফ্যাক্ট। তাহলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা তার প্রার্থীদের বাতিল করার জন্য এই রিটটা কেন করা হয়েছে, আসুন একটু আপনাদের বলি যে কেন, কারা কিসের জন্য রিটটা করেছে। গত 9 জানুয়ারি, বুঝলেন, রিট কিন্তু করছে 11 জানুয়ারি। 9 জানুয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামাত। নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে নাহিদ ইসলাম, এনসিপি, তিনি কথাটা বলছেন 10 তারিখ। 9 তারিখ বলছে কি জামাত, 10 তারিখ বলছেন নাহিদ। ঠিক আবার সেই 10 তারিখ চরমোনাই বলছে লেভেল প্লেইং ফিল্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, এই অবস্থায় নির্বাচনও সেই রকমের সম্ভব নয় বলে জামাত জানাইছে। এখন জাতীয় পার্টি যদি না থাকে তাহলে বিএনপি খেলবে কার সাথে? জামাত জোটের সাথে। আর জামাত জোট যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচন এখন সম্ভব না, ইউনূস কেন, ইউনূসের বাপেরও ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার, কেমনে নির্বাচন দেবা? তোমার তল পক্ষ হলো 2টা। সুতরাং কেন এখন জামাতের আমির বলতেছে, দেখবেন দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন হলে আগামী 5 বছর সমন্বিতভাবে দেশ চালাবো, এটা জামাতের আমির বলতেছে। তার মানে কি, তারা জানে নির্বাচন হলে তাদের কি পরিমাণ ভরাডুবি হবে। তাই নির্বাচনের দরকার নাই। আসুন, বিএনপিকে আহ্বান জানাইতেছে, আসুন একসাথে আমরা একটা সরকার গঠন করি, জাতীয় সরকার, আমরা 5 বছর সমন্বিতভাবে দেশটাকে চালাই। কথা বুঝতে পারছেন রিজন কোন দিকে যাচ্ছে? সুতরাং আমি আবারও আপনাদেরকে, এর আগে আমি প্রায় 7-8 মাস আগে আমি খুব শক্তভাবে বলেছিলাম যে বাংলাদেশে ডেভিল ইউনূসের অধীনে কখনো নির্বাচন হবে না। গত 25 সালের আগস্টের 22 তারিখ চরমোনাই পীর কিন্তু একটা কথা বলছিল, প্রচলিত পদ্ধতি নির্বাচন হতে দেওয়া হবে না। চরমোনাই পীর, জামাতও বলছিল যে পিআর ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। সেটাই হতে যাচ্ছে ভাই, হবে না। আর সেটার উজ্জ্বল হচ্ছে এখন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চাই হাইকোর্টের রিট, এই সময় কেন রিট। সুতরাং বিএনপির সর্বোচ্চ রকমের আইন কানুন, মব সৃষ্টি, সন্ত্রাসী, চাঁদাবাদী সবকিছু সুযোগ সুবিধা ডেভিল ইউনূস দিয়ে আসছে, গ্রেপ্তার করে নাই, কোনো অপকর্মে তাদের গ্রেপ্তার করে নাই। এমনকি
প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর সমস্ত প্রোটোকল সুযোগ সুবিধা তারেকরে দিয়ে আসতেছে ডেভিল ইউনূস। তুমি সন্তুষ্ট থাকো না কেন? তুমি প্রধানমন্ত্রী হও, আমি রাষ্ট্রপতি হই, ওই জামাতের আমির স্বরাষ্ট্রমন্ত্রী হোক, ওই চরমনায় ফিরে একটা মন্ত্রণা একটা মন্ত্রিত্ব নিয়ে যাক, আর আমরা ভাগ বাটোয়ারা করে দেশ চালাই, সরকার গঠন করি, দেশ ধ্বংস হোক, জনগণ মরে যাক, এটা কোনো সমস্যা না। সুতরাং আমি আবারও হলপ করে বলতেছি, বাংলাদেশে এই শুধু 12 তারিখ কেন, ডেভিল ইউনূসের অধীনে কোনো তারিখে নির্বাচন হবে না। ইভেন অনেক পরিবর্তন আগামী 10 থেকে 12 দিনের মধ্যে জানতে পারবেন। খুব সুখবর আগামীতে দিয়ে আসছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর এই কারণেই কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী কোনো শক্ত প্রতিক্রিয়া নির্বাচন নিয়ে জানানে, শুধু বলছেন আপনাদের কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এতটুকুই। হতাশ হওয়ার মতো কিছুই নেই। আমাদের বিজয়টা খুব কাছাকাছি চলে আসছে, একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন 10 থেকে 12 দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের সামনে যে নির্বাচনটি আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সনের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচন হওয়ার কথা, সে নির্বাচন নিয়ে নানা রকম যাকে বলা হয় ব্যাখ্যা, বিবৃতি, নানা রকম প্রেডিকশন ইত্যাদি চলছে। যারা সন্দেহবাদী লোক তাদের বক্তব্য নির্বাচন হবে না, যারা আশাবাদী লোক তাদের বক্তব্য যে কোনো মূল্যে নির্বাচন হবে। কেন হবে? এ কারণ হলো যে আমরা চাচ্ছি নির্বাচন হতেই হবে। তো উত্তর হলো যে আমরা তো ইতিপূর্বে অনেক কিছু চেয়েছি। আমরা গণতন্ত্র চেয়েছি, এখনো চাচ্ছি। 2014, 18, 24 এই নির্বাচন আমরা চাইনি। তো আমরা যে নির্বাচনগুলো চাইনি সেইগুলো শাসক দলকে বোঝাতে 10 বছর সময় লেগেছে। তো সেই অর্থে এখন আমরা চাইলি যে এই মুহূর্তে নির্বাচন হবে, তার গ্যারান্টি কোথায়? এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টি হলো যে নির্বাচন যদি হয় সেক্ষেত্রে কিভাবে নির্বাচন হবে। এটি বিস্ময়কর, এটি অভাবনীয়, একটি জাদুকরী নির্বাচন। সারা দুনিয়া অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে, যেখানে সকল মানুষ ইতিহাসে সকল রেকর্ড ব্রেক করে নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে উপস্থিত হবে, দলে দলে গিয়ে হা ভোটে ভোট দিয়ে বা ছিল মেরে হা ভোটকে জয়যুক্ত করবে, বিপ্লবকে সুসংহত করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করবে, আর অন্য যে ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটে স্বাক্ষর করে যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাংলাদেশে একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে। বিষয়টি আসলে অতটা সহজ আমার কাছে সেটা মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে বলে যাচ্ছি। সেটা হলো, আপনি আপনার জীবনকে নিয়ে চিন্তা করুন, দেখবেন যে আপনার জীবনে যে ভালো কাজগুলো করেছেন সেই ভালো কাজগুলো আপনাকে কখনো প্রলুব্ধ করে না দ্বিতীয়বার আরেকটি ভালো কাজ করার জন্য। এর কারণ হলো যে ভালো কাজের ফলে মানুষের অন্তরাত্মা তৃপ্তি পায় ক্ষণিকের জন্য, কিন্তু নানামুখী সমালোচনা, বহু বিতর্ক এবং যাকে বলা হয় ভালো কাজের পথে নানা রকম বাধা বিপত্তির কারণে মানুষ ভালো কাজ আসলে দ্বিতীয়বার করতে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু মন্দ কাজের অনেক বাধা, অনেক ব্যর্থতা, কিন্তু মন্দ কাজের একটা ইন্দ্রিয়গত তৃপ্তি রয়েছে। সেই তৃপ্তিটা খুবই জঘন্য। ধরুন, কেউ ডাকাতি করলো, কেউ চুরি করলো, কেউ ধর্ষণ করলো, অন্যের হক নষ্ট করলো, অন্যের জায়গা জমি দখল করলো, পরস্ত্রী হরণ করলো, নানা রকম অপকর্ম, ভোট বাক্স ছিনতাই করলো, ব্যালট বাক্স ছিনতাই করলো, বিনা ভোটে এমপি হয়ে মন্ত্রী হয়ে দাপট দেখালো 10 বছর, 15 বছর, 20 বছর, তারপরে জেল খাটলো, জুলুম খাটলো, তারপরে মার খেলো, লাথি খেলো, গুঁতো খেলো, কিন্তু তারপরে মানুষ মন্দ কাজ করতে চায়। এই কারণটা হলো যে মন্দ কাজে শ্রম খুব অল্প, একেবারে শ্রম অল্প। আর যতদিনই আনন্দ করা যায় বিনা পরিশ্রমে মাগনা যদি কোনো একটা জিনিস পাওয়া যায়, তখন সেটার একটা যে পাশবিক আনন্দ, এটা
মানুষের যে সেই প্রাগৈতিহাসিক যে পশুর চিন্তা, সেই পশুর চিন্তার মধ্যে তাকে একত্র করে ফেলে। ফলে আপনি দেখুন যে হাজার হাজার বছর ধরে এত মানুষ গ্রেপ্তার হচ্ছে, ডাকাতি বন্ধ হচ্ছে না, ছিনতাই বন্ধ হচ্ছে না, পকেট মারের যে কাজ, একবার চিন্তা করুন তো কি ঝুঁকিপূর্ণ কাজ। বা গ্রামে যে আমাদের যে ছোটবেলা আমরা দেখলাম সিধেল চুরি করত, সারা গায়ে তেল মেখে উলঙ্গ হয়ে, তারপরে শেষে সেই ঘরে শীত কেটে ঢুকতো, অনেকে ধরা পড়তো, মার খেত, অনেকে আহত হতো, তারপরে শেষে এত কষ্ট করে কি চুরি করত, 4-5 জোড়া স্যান্ডেল, কয়েকটা ডিম, কয়েকটা কাঁসার পাতিল, ইত্যাদি ইত্যাদি, সব মিলে 200 টাকাও হয়তো হতো না। আমি যে সময় আমাদের গ্রামে সিঁদুর চুরি হতো ওইরকমই, এবং এটা নিয়ে গ্রামে সে প্রচুর বিচার সালিশ হতো, চোরকে পিটানো হতো, অনেক সময় জেলে দেওয়া হতো, কিন্তু এসে আবার সে সেই সিঁদুর চুরি সে করতো। এটার কারণ হলো যে মানুষ মন্দ কাজের মধ্যে এক ধরনের পাশবিক আনন্দ সে লাভ করে। এটা অনেকটা নেশার মতো, মদ গাঁজা সিগারেট এইরকম যে বাজে নেশা আছে ওইরকম মন্দ কাজেরও নেশা। তো আমাদের রাজনীতিতে ভালো নজির খুব অল্প, কিন্তু অসংখ্য মন্দ নজির রয়েছে। আর সেই মন্দ নজিরের মধ্যে অন্যতম একটি মন্দ নজির হলো নির্বাচনে কারচুপি করা, ব্যালট বাক্স ছিনতাই করা, ভোট ম্যানিপুলেট করা ইত্যাদি নানা কুকর্ম। এবং সেই কুকর্মগুলোর মধ্যে 3টি পিরামিড রচিত হয়েছে। মিশরের যেমন 3টি বিখ্যাত পিরামিড রয়েছে, ইজিপ্টের রাজধানী কায়রোর কাছাকাছি দ্য গ্রেট পিরামিড। আমাদের নির্বাচনের যে রাজনীতি, সেই রাজনীতির 3টি গ্রেট পিরামিড হলো 2014, 18 আর 24 নির্বাচন। তো এই নির্বাচনে আওয়ামী লীগ যে ব্যাপক সফলতা দেখিয়েছে, এই নির্বাচনকে ব্যবহার করে আওয়ামী লীগ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে সুবিধা ভোগ করেছে টানা 10টি বছর। ফলে যে কোনো মানুষকে এটি প্রলুব্ধ করবে। 1। 2 নম্বর হলো যে এই মন্দ কাজের ফলে যে উদাহরণগুলো তৈরি হয়ে আছে সমাজে, রাষ্ট্রে, কৃষ্টি, কালচারে, এগুলো দূর করা খুবই কঠিন একটা বিষয়, খুব বড় মাপের সমাজ সংস্কারক এবং রাজনীতিতে বিপ্লবী যে ক্যারেক্টারিস্টিক্স, এটি না থাকা পর্যন্ত কোনো নেতার পক্ষে এই ধরনের পরিবেশ পরিস্থিতি পরিহার করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে 2026 সনের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা আমরা ভাবছি, যে সম্ভাবনা আমরা দেখছি, সেই সম্ভাবনার পাদপীঠে একেবারে শকুনের মতো 2024 সনের আমির নির্বাচন হা করে সেই নির্বাচনে যারা কুশীলব তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে প্রলুব্ধ করছে এবং তাদেরকে আকর্ষণ করছে, আয় 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 আমার মতো করে একটা অদ্ভুত নির্বাচন কর। তো সেক্ষেত্রে আগামীতে নির্বাচন যেটি হবে তার জন্য সবচেয়ে বড় বাধা হবে, বিঘ্ন হবে এই 2024 সনে যে আমির নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের একটা প্রতিবেশ অ্যাভয়েড করা বা পরিহার করা। দ্বিতীয়ত হলো যে এই নির্বাচনের ময়দানে যে ফেব্রুয়ারি মাস, এই মাসটি এই মুহূর্তে যারা সবচেয়ে সফল রাজনৈতিক দল, সম্ভাবনাময়, শক্তিশালী, যারা আগামী দিনে ক্ষমতায় আসবে বলে ধরে নেওয়া হচ্ছে, তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি রীতিমতো একটি গজবের মাস। এবং এই গজবের মাসে 1996 সনে তারা একতরফা নির্বাচন করেছিল এবং সেই একতরফা 15 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেটার পথ ধরেই বাংলাদেশের রাজনীতির যত কলঙ্ক পরবর্তীকালে 96 সালের পরে যত কলঙ্ক, দুর্ভোগ এবং দুর্দশা, এটি ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে। এবং সেই নির্বাচনের দুর্নাম এবং বদনাম বিএনপি কিয়ামত পর্যন্ত সেটা কাটিয়ে উঠতে পারবে না। ওই নির্বাচনের আগে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে এবং ওই নির্বাচনটিকে বানচাল করার জন্য যে পরিমাণ লড়াই সংগ্রাম করতে হয়েছে এবং ওই নির্বাচনটি অনুষ্ঠান করানোর জন্য বিএনপি যে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে, যার দায় থেকে, দুর্ভোগ থেকে বিএনপি এখনো বের হতে পারছে না। ফলে বিএনপির সঙ্গে 15 ফেব্রুয়ারি নির্বাচন, মাগুরা নির্বাচন, তারপরে গ্রেনেড হামলা, জজমিয়ার নাটক, এরপর তেজগাঁয়ের
কুখ্যাত নির্বাচন ইত্যাদি যে সকল যাকে বলা হয় কলঙ্ক লেগে আছে, সেই কলঙ্কের সঙ্গে বাংলা ভাই, সেই কলঙ্কের সঙ্গে শায়ক আব্দুর রহমান, সেই কলঙ্কের সঙ্গে ছাড়া বাংলাদেশের সেই জজ কোর্টগুলোতে একই সঙ্গে বোমা হামলা, জঙ্গিবাদের উত্থান, আরো কত কিছু। এবং এই কলঙ্ক থেকে বের হওয়ার জন্য বিএনপি এখন তাকে নতুন করে চেষ্টা করতে হচ্ছে। এবং আপনি দেখুন যে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে, মানে হি বিকাম এ জেন্টলম্যান। সে এমন ভদ্র হয়ে গেছেন, মেপে মেপে কথা বলছেন, রীতিমতো আমাদের মায়া লাগছে যে একটা মানুষ এত রাতারাতি পরিবর্তন হন কি করে, এত ভদ্র হন কি করে। তো তিনি চেষ্টা করে যাচ্ছেন, সবাই বলা বলি চেষ্টা করছেন যে না, এবার তারেক রহমান সাহেবের ব্যাপক পরিবর্তন হয়েছে, আর স্বাধীনতার বিরোধী চক্র তাকে ঘেরাও করতে পারবে না, আর সেই হাওয়া ভবনের কুশীলতা তার আশেপাশে স্থান পাবে না। আর যে সমস্ত লোক সেই 10টা কসর মামলা, গ্রেনেড হামলা, যে সকল ইলেকশন ম্যানিপুলেশন থেকে শুরু করে পত্রপত্রিকার উপর যে জুলুম অত্যাচার চলছিল ওই সময়টিতে, সেইগুলো আর চলবে না। যাই হোক, এগুলো সব আশার কথা, আমরা আশান্বিত থাকি। ভালো আশা করা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। আমরা সেই বিতর্কে না গিয়ে আমরা যেটি বলতে চাই সেটি হলো যে যখন মানুষের জীবনে একটি মন্দ ঘটনা ঘটে, সেই মন্দ ঘটনার প্রতিক্রিয়ায় বারবার শুধু মন্দ বিষয়গুলো তাদেরকে টানতে থাকে, ভীষণ রকম টানতে থাকে। এবং একটা বিষয় আপনি দেখবেন যে আমরা কবরে রাখার সময় যেটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ হে মানুষ, মানে আল্লাহর বক্তব্য পবিত্র কালামের পাকে যেটা বর্ণনা করা হয়েছে, হে মানুষ, এই মাটি থেকে তোমার উত্থান হয়েছিল, এই মাটির মধ্যেই তোমাকে দাফন করা হলো, এবং এই মাটি থেকেই তোমাকে আবার মানে উঠানো হবে কিয়ামতের দিন। এর অর্থ যে মানুষের যেখানে শুরু সেখানেই শেষ হয়, যেখান থেকে তার উত্থান হয় সেখানে তার পতন হয়। ঘুরে ফিরে একটা সার্কেলের মধ্যে মানুষ সবসময় ঘুরতে থাকে। তো সেই দিক থেকে জামাতের একটা সার্কেল আছে, বিএনপির একটা সার্কেল আছে, আওয়ামী লীগের একটা সার্কেল আছে। অতীতে জামাত বহুবার তাদের সেই সার্কেলের মধ্যে পড়ে কখনো বৃহস্পতির তুঙ্গে উঠেছে, আর কখনো শনির দশায় পড়ে ঘুরপাক খেয়েছে। বিএনপির একই অবস্থা, আওয়ামী লীগের একই অবস্থা। এখন আওয়ামী লীগের কপালে শনির দশা, বিএনপির বৃহস্পতি, আর জামাতের বৃহস্পতি প্রায় শেষের পথে। তো সেদিকে প্রশ্ন হলো যে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের সময়টিতে বৃহস্পতির যে গ্রহ সেটার যে চক্র, সেটি কার দিকে থাকবে? বিএনপির থাকবে, আওয়ামী লীগের দিকে থাকবে, নাকি জামাতের দিকে থাকবে? সময় খুব বেশি নেই, হায়েস্ট 1 মাসেরও কম সময় আছে। তো এই 1 মাসের কম সময়ের মধ্যে যদি আপনি নির্বাচনের অনুষ্ঠান ধরেন, সামনে পিছনে আরও কিছু ফর্মালিটিস বাদ দেন, ছুটির দিন বাদ দেন, 2 সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যাচ্ছে। 2 সপ্তাহের মধ্যে আমরা একটা প্রধানমন্ত্রী পাচ্ছি, আমরা একটি দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় দেখতে পাচ্ছি, নতুন রাষ্ট্রপতি দেখতে পাচ্ছি, আরও কত কিছু। এখন বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন তো, যে যার অবস্থানে থেকে, যে আমরা এই জিনিসগুলো যেটা কাগজে কলমে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেটার ব্যাপারে কি আপনার অন্তর সাড়া দিচ্ছে? আপনার পরিবেশ প্রতিবেশ কি আপনাকে জানান দিচ্ছে? অথবা আপনি বিশ্বাস করছেন যে আসলে এইভাবেই এত কিছু হবে? এই গেল 1। 2 নম্বর হলো যে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটিতে এই অল্প সময়ের মধ্যে সাড়া ফেলে আমরা সবাই অংশগ্রহণ করব। তারপরে সেখানে যে কজন ভোট দিবেন সেই কটি ভোটই কাউন্ট হবে, যেভাবে রেজাল্ট ছাপানো হবে সেইভাবে, মানে মানুষ যেভাবে ভোট দিয়েছে সেভাবে রেজাল্ট ছাপানো হবে, আর মানুষের আশা আকাঙ্ক্ষা সেই নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে। অথবা আমির আমির মতো বা 15 ফেব্রুয়ারির মতো, মানে এইরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই নির্বাচনে অতীতের যে রাহুগ্রাসগুলো বিএনপিকে গ্রাস করেছিল, তো সেই রাহুগ্রাস বা সেই ত্রিশূলগুলো আবার বিএনপির দিকে ধেয়ে আসছে কি না, এটা আপনারাই চিন্তা করুন। এবং তার সঙ্গে সঙ্গে যে যার অবস্থানে থেকে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশের প্রতি শান্তি নাজিল করেন, আমরা ভালো একটি রাজনৈতিক পরিবেশ পাই, এবং যে যার অবস্থানে থেকে আমরা যেন শুকরগুজার বান্দা হিসাবে
স্বাধীন সার্বভৌম দেশের সুনাগরিক হিসেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এবং সসম্মানে মরতে পারি। এবারের যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হবার কথা, সেটিকে কেন্দ্র করে কিন্তু একের পর এক নানা ধরনের জরিপের ফলাফল প্রকাশিত হতে দেখছি। আজও পত্রিকায় দেখলাম যে একটা জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে এবং জরিপটি পরিচালনা করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডেমোক্রেসি। এই জরিপের তথ্য সংগ্রহে কাজ করেছে প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভ নামের সংগঠন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডেমোক্রেসি নামটা বেশ বাহারি, তো একটু গুগল করার চেষ্টা করলাম এই সংগঠনটি ইন্টারন্যাশনাল কিনা। পরে দেখলাম যে কাছাকাছি নামের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যেটা ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স নিয়েও কাজ করে, ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স, কিন্তু এটা আবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডেমোক্রেসি। তো আমি খুঁজে পেলাম না, প্রতিষ্ঠানের কয়েকজনের নাম মিডিয়া এসেছে, তো অনেকটা মনে হলো যে আছে না যে ছাল নেই শার্মের বাঘা নাম, যাই হোক সেটা বিষয় না। এর আগে প্রথম আলো একটি জরিপ করিয়েছে, তারপরে দেখলাম যে ইমিনেন্স নামের একটি এনজিও তারা একটা জরিপ করেছে এবং আজকে প্রকাশিত হলো। এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জরিপটি করেছে এবং এই জরিপের ফলাফলটা খুব ইন্টারেস্টিং। এই জরিপ বলছে যে বিএনপিকে ভোট দেবে 34.7% লোক এবং জামাতকে ভোট দেবে 33.6% লোক, এনসিপিকে দেবে 7.1% লোক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেবে 3.1। তার মানে জামাতের যে জোট, এনসিপি, ইসলামী আন্দোলন, এসব মিলিয়ে হচ্ছে 33 প্লাস 7 43+%। তার মানে এই জোটগত দিক দিয়ে তারা বিএনপির চেয়ে বেশি ভোট পাচ্ছে, অথচ ইমিনেন্স বলেছে যে 70% ভোটার বিএনপিকে ভোট দেবে। এর আগে প্রথম আলো সেও আর একটা রেজাল্ট দিয়েছে। একই বাংলাদেশ, সেই বাংলাদেশের একই 300 আসন, সেই 300 আসনের জনমতের প্রতিফলন এক একটা জরিপে এক এক রকম কি করে হয়? এটা কি আসলেই প্রকৃত জনমতের প্রতিফলন, নাকি যে দলের অনুসারীরা যাদের কাছ থেকে টাকা নিয়ে জরিপ করছে সেই দলের রেজাল্ট? এই জরিপে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে। আগে দেখলাম যে 1-2 হাজার স্যাম্পল সাইজ, মানে মানুষের ইন্টারভিউ নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করতো, কিন্তু এমিনেন্স এবং এই আজকে দেখলাম যে এরা 20,000-এর বেশি করেছে এবং এরা বেশ কিছু বাহারি টার্ম ব্যবহার করেছে। হ্যাঁ, যে টার্মগুলো দেখে যারা এই জরিপ বিষয়ে সম্যক অবগত নন তারা হয়তো একটু ভিমড়ি খাবেন, ও বাবা এত জার্গন, টেকনিক্যাল জার্গন ইউজ করেছে, তাহলে নিশ্চয়ই এটা ভালো হয়েছে। কেউ আদমশুমারির কাছে ফিরে গেছে, যে আদমশুমারির কাছ থেকে তারা রেসপন্ডেন্ট সিলেক্ট করেছে। রেসপন্ডেন্ট মানে হলো যে এই যে 20,000 21,000 লোক যে মতামত দিয়েছে, সেই মতামতের ভিত্তিতে এই জরিপের ফলাফল বলছে। এই আজকের যে জরিপটা পেপারে এসেছে, 64 জেলার 295টা আসনের থেকে তারা রেসপন্ডেন্ট নিয়েছে যারা এই ইন্টারভিউতে পার্টিসিপেট করেছে। এত জটিলতার তো দরকার নেই। আমি এই কথাগুলো এ কারণে বলছি যে এই পপুলেশন বেস সার্ভে করার এক্সপার্টিসটা আমার, প্রায় 25 বছরের চাইতে বেশি আমি এই কাজগুলোই করছি। শুধু বাংলাদেশে না, উপমহাদেশের বাইরেও আমি এই কাজগুলো করেছি। এখানে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে টোটাল ভোটার হলো 12,76,00,000-এর মতো। 300 আসনের একটা ভোটার লিস্ট আছে। তো আপনারা কেউ কেন এই ভোটার লিস্ট থেকে র্যান্ডামলি রেসপন্ডেন্ট সিলেক্ট করেন না? যদি আসন ভিত্তিক মতামত জানতে চান তাহলে প্রতিটা আসনের ভোটার লিস্টটা নিয়ে বসেন, তারপরে প্রতিটা আসন থেকে আপনি কতজন লোক নেবেন। অন অ্যান অ্যাভারেজ যদি আপনি জেনুইন চান, আপনার 1600 রেসপন্ডেন্ট নিলেই হবে। প্রতিটা আসনে আপনি একটা আসনে ভোটার লিস্ট নিয়ে বসলেন, সেই ভোটার লিস্ট থেকে আপনি সম্পূর্ণ দৈব চয়ন ভিত্তিতে 1600, আর যদি বলেন না আমি 1600 নেব না, তাহলে 400 এনাফ। প্রতি আসনে আপনি 400, কিন্তু ইট হ্যাজ টু বি র্যান্ডামলি সিলেক্টেড। আপনার পছন্দের হইলে হবে না।
আমি আমার সমমনা 5,000 লোকের ইন্টারভিউ করতে পারি, 50,000 লোকের ইন্টারভিউ করতে পারি, রেজাল্ট কি হবে সেটা তো আমি জানি। কিন্তু যখন আমি ইলেকটোরাল যে লিস্টটা আছে, ভোটার তালিকা আছে, সেই তালিকার থেকে র্যান্ডামলি সিলেক্ট করব, প্রয়োজনীয় সংখ্যক মানুষকে সিলেক্ট করব, সেখানে যদি আপনি ব্যালেন্স করতে চান, নারী পুরুষের ব্যালেন্স, আরবান রুরাল ব্যালেন্স, সবকিছু এগুলো করলেই আপনার প্রতি আসনে 1600 নিলে তখন আর আপনার স্যাম্পল সাইজের সংখ্যা এবং কিভাবে সিলেক্ট করলেন সেটা তো আমি বলেই দিলাম যে 3-4 ধরনের পদ্ধতি আছে। তার মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হতে পারে, আরো কয়েকটা বিষয় আছে। সেইভাবে যদি করেন, সেইখানে যে ফলাফল আসে সেইটা দেখা যাবে যে 95% কনফিডেন্টলি বলা যাবে যে দিস ইজ দ্য ট্রু রিফ্লেকশন অফ এ পপুলেশন ওপিনিয়ন। মানুষ ভোটার কি ভাবছে তার একটা ট্রু পপুলেশন। আই মে বি রং ফর 5% টাইম। সেই জায়গায় আপনি যাচ্ছেন না, আর আপনি একের পর এক জরিপ করছেন, তাহলে আমরা কি বুঝতে পারছি না? এবং আজকের যে জরিপের ফলাফলটা পেপারে দেখলাম, এটা যে জামাতে ইসলামের করা, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। তাহলে এই যে একের পর এক জরিপ বানাচ্ছে, এই দিয়ে পাবলিক কি আসলে এতই বোকা? পাবলিককে এত বোকা মনে করার কি কারণ আছে? নাকি যেহেতু জরিপ বিষয়টা টেকনিক্যাল, এবং এবং দেখলাম আরেকটা পত্রিকা বলছে, বেশ নামকরা পত্রিকা, রিসেন্টলি যাদের অফিস পোড়ানো হয়েছে, বলছে যে একেবারে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই। তারাও কিন্তু তাদের যে একটা অবস্থান, এটা এই জরিপের মান বিবেচনা করা, সেই পদ থেকে তারাও কিন্তু সরে গেছে। সুতরাং এই যে নির্বাচনী জরিপগুলো হচ্ছে, এইগুলো আসলেই আই ওয়াশ, ইট ডাজেন্ট রিফ্লেক্ট দ্য ট্রুথ। এবং এই নির্বাচনের একটা বড় অংশ হলো যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে সেটা আমরা জানি না। যদিও এমিনেন্স একটা জাদু দেখিয়েছে, তারা বলেছিল যে আওয়ামী লীগের কত পার্সেন্ট বিএনপিকে ভোট দেবে, কত পার্সেন্ট জামাতকে ভোট দেবে। এটা তারা কিভাবে কোন পদ্ধতিতে জানলো, এইটা আমি আমি জানি না। এবং মানে অপরাধী যখন অপরাধ করে তখন সে কোনো না কোনো চিহ্ন রেখে যায়। তো এই জরিপগুলো দেখে বোঝা যায় যে কোনো না কোনো, কোথাও না কোথাও এরা একটা না একটা সমস্যা রেখেই যাচ্ছে। এবং আমি জানি না যে নির্বাচনের এই সময়ে এই জরিপগুলো, এই যে প্রচার হচ্ছে এইভাবে দলীয়, মানে এটা একটা বায়াস, আমরা এটাকে বলি বায়াস সার্ভে, এখানে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা আছে কিনা আমি জানি না। তবে খুব মজা পাচ্ছি, মানে বিজ্ঞানকে এত হাস্যকর ভাবে, এটা তো এক ধরনের বিজ্ঞান, এই যে জরিপ পরিচালনা করা, সামাজিক বিজ্ঞান বলেন, পপুলেশন সার্ভে বলেন, হোয়াট এভার, এইটাকে যে এত ন্যাক্কারজনক ভাবে ব্যবহার করা হচ্ছে, খুবই লজ্জার বিষয়। প্রিয় বন্ধুরা, যেহেতু এটা আমার এক্সপার্টিজ, আমার মনে হলো যে এই জরিপগুলো নিয়ে আমার কিছু কথা বলা উচিত।